এখন যে দ্বিতীয় ধাপটি নিয়ে আসলে আমাদের আলোচনা করতে হবে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে সেটা আসলে ক্যারিয়ার প্রসপেক্টের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে এবং সেটা হচ্ছে ভিসা প্রসপেক্ট ইন দ্য ইউএস। মনে রাখবেন ভিসা প্রসপেক্টের ক্ষেত্রে আপনার আসলে ইউএসএতে প্রাইমারি টার্গেট হচ্ছে গ্রিন কার্ড সিকিউর করা। গ্রিন কার্ড না পাওয়া পর্যন্ত আপনি আসলে এখানে কিন্তু আপনার ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু ফুললি এস্টাবলিশড হতে পারবেন না। আপনাকে সবসময় একটা টেনশনে থাকতে হবে। আপনি যতদিন না আসলে গ্রিন কার্ড পাচ্ছেন আপনাকে ওপিটিতে থাকতে হবে, H1Bতে থাকতে হবে, আপনার জব হারানোর চিন্তা, অন্যান্য হাজার পদের সমস্যা থাকবে এবং আপনি যদি আপনার ওপিটি বা H1B স্ট্যাটাসে যদি জব হারান এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি জব সিকিউর না করতে পারেন আপনাকে কিন্তু ইউএসএ থেকে বের হয়ে যেতে হবে। সো ভিসা স্ট্যাটাস মেনটেন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আপনার এই মাস্টার্স বা পিএইচডি করবেন কি করবেন না এই জাতীয় ডিসিশনের ব্যাপারে আর কি। তো সেই ব্যাপারটাই আমরা যদি তাকাই আর কি ভিসা প্রসপেক্টের ক্ষেত্রে, আপনি যদি ইউএসএতে সবচেয়ে সিকিউরড ওয়েতে ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড পেতে চান তাহলে আপনার প্রাইমারি টার্গেট হওয়া উচিত ইউএসএর ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করা। কারণ এইটাই হচ্ছে সবচেয়ে সিকিউরড ওয়ে ইউএসএতে ডিরেক্ট ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড পাওয়ার। অর্থাৎ আপনি যেদিন আপনার মাস্টার্স বা পিএইচডি শেষ করেন ইউএসএতে স্বাভাবিকভাবেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে আপনাকে পিএইচডি লাগবেই। সো আপনার যদি এই টার্গেট থাকে আপনাকে পিএইচডি নিতেই হবে। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ধরুন আপনি যেদিন পিএইচডি শেষ করলেন আপনার সব কিছু শেষ হলো, তার এক সপ্তাহ পরে যদি আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কোনো ভার্সিটিতে জয়েন করেন তারা আপনাকে কম বেশি 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনাকে ডিরেক্ট ওয়ার্ক ভিসা প্রদান করতে পারবে, যেটি ইউএসএর আর অন্য কোনো প্রতিষ্ঠানই কিন্তু আপনাকে সেটি দিতে পারবে না। সো আপনি যদি সবচেয়ে সিকিউরড ওয়ে চান H1B ভিসা মানে ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড পাওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ক্যারিয়ার করতে হবে এবং তার জন্য অনলি রিকোয়ারমেন্ট হচ্ছে পিএইচডি। অনেক ক্ষেত্রে আপনাকে আরও পোস্টডক এবং আরও বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এটা গেল প্রথম ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আপনি কোনো একটা চাকরিতে ঢুকলেন, ওপিটিতে থাকলেন 3 বছর, অর্থাৎ প্রথম F1 ওপিটি 1 বছর এবং তারপর আপনি যদি স্টেম ব্যাকগ্রাউন্ডের হন সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স তাহলে আপনি আরও 2 বছর অতিরিক্ত ওপিটি পাবেন। টোটাল 3 বছরে থাকা অবস্থাতেই আপনি সেলফ স্পন্সর্ড গ্রিন কার্ড করলেন আর কি, এবং সেটা আপনার রিসার্চের উপর ভিত্তি করে। এবং সেক্ষেত্রে আপনার দুটি পাথওয়ে হচ্ছে, একটি হচ্ছে EB1A এবং আরেকটি হচ্ছে EB2 NIW আর কি। এই দুটি হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরি, কিন্তু এটি আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, আপনার আলাদা কোনো স্পন্সর লাগবে না, আপনার রিসার্চের উপর ভিত্তি করে। সো স্বাভাবিকভাবেই আপনার যদি এই রিসার্চ প্রোফাইলটা বিল্ড আপ করতে হয় আপনার জন্য আসলে পিএইচডি থাকাটাই আর কি সবচেয়ে সুবিধাজনক হয়। অর্থাৎ প্রথম ক্ষেত্র ভার্সিটি প্রফেসর হতে গেলে সবচেয়ে সিকিউর যেটি ওয়ে ওয়ার্ক ভিসা এবং গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে সেটির জন্য আপনার পিএইচডি লাগবে। আপনি যদি সেলফ স্পন্সর্ড গ্রিন কার্ড পেতে চান আর কি, অর্থাৎ আপনার কোম্পানি আপনাকে গ্রিন কার্ড দিবে না, সেক্ষেত্রেও আর কি আপনি এই যদি পিএইচডি করেন তাহলে আপনার জন্য EB1A বা EB2 NIW ওয়েতে গ্রিন কার্ড পাওয়াটি সহজ হবে। এবং 3 নম্বর ওয়েটি হচ্ছে যেখানে আপনি ওপিটিতে চাকরি শুরু করবেন এবং আপনার কোম্পানি আপনাকে H1B এবং গ্রিন কার্ড দিবে। তো সেই ক্ষেত্রে আর কি আপনার আসলে পিএইচডি ওরকম নাও লাগতে পারে যদি না আপনার জব রোল পিএইচডি চেয়ে থাকে আর কি। তো সেই ক্ষেত্রে আসলে আপনি কোম্পানির থ্রুতে আর কি H1B এবং গ্রিন কার্ড পেতে পারবেন EB3 গ্রিন কার্ড প্রসেসের উপর ভিত্তি করে। তো এখানে আমি যে H1B বা ওপিটি বা গ্রিন কার্ড এই জাতীয় ব্যাপারগুলো আলোচনা করলাম, এই ব্যাপারগুলি আপনাদের কাছে একটু হলেও কঠিন মনে হতে পারে। তো এই জন্য আমি সাজেস্ট করব আপনারা আমার 12 নম্বর ভিডিওটি দেখেন, যেখানে আমি যুক্তরাষ্ট্রের ছাত্র থেকে নাগরিকত্ব পুরো প্রক্রিয়াটি আসলে ডেসক্রাইব করেছি। তো সেটি দেখলে আর কি আপনাদের আরেকটু ক্লিয়ার হবে পুরো ব্যাপারটি আর কি। তো ভিসা প্রসপেক্টের ক্ষেত্রে আমি আরেকটা যেটি জিনিস উল্লেখ করতে চাই সেটি যদি হচ্ছে আপনারা যদি আমার 12 নম্বর ভিডিওটি দেখে থাকেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা থেকে নাগরিকত্বের যে পুরো প্রসেসটি সেই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আমরা স্টেপ 1টি শুরু করেছিলাম। আপনি মাস্টার্স বা পিএইচডি করছেন, আপনার 2 থেকে 8 বছরের মধ্যে সেটি সম্পন্ন হলো। তারপর আপনি ওপিটিতে গেলেন, F1 ওপিটি 1 বছর, তারপর আপনি স্টেম ওপিটিতে গেলেন 2 বছর, টোটাল 3 বছর পরে আপনার যে ওয়ার্ক ভিসা লাগবে সেটি আপনি H1Bতে যাবেন এবং তারপর গ্রিন কার্ড এবং তারপরে ফাইনালি সিটিজেনশিপ।
তো এই পুরো প্রসেসের ক্ষেত্রে বাংলাদেশি ছাত্রদের জন্য সবচেয়ে সমস্যার স্টেপটি হচ্ছে H1B ভিসা সিকিউর করা আর কি। সাধারণত বাংলাদেশি ছাত্রদের সাধারণত আমরা যারা আছে আমাদের অনেকের ক্ষেত্রে আসলে H1B ভিসা কোম্পানির থ্রুতে সিকিউর করা সম্ভব হয় না, কেননা যেহেতু ইন্ডিয়া এবং চায়না থেকে একটি বিশাল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার্থী এসেছে এবং ওই সকল দেশের পক্ষে যেহেতু গ্রিন কার্ড সহজে পাওয়া সম্ভব না, তাই কোম্পানিগুলোর মধ্যে একটা টেন্ডেন্সি থাকে সেই ইন্ডিয়ান এবং চাইনিজ স্টুডেন্টদেরকে H1B ভিসা দেওয়া, এবং আমাদের ক্ষেত্রে তারা জানে যে আমরা EB2 NIW বা অন্য কোনো প্রসেসে ম্যানেজ করতে পারবো আর কি। তবে বড় কোম্পানিতে যদি আপনি জব ম্যানেজ করতে পারেন, অর্থাৎ আপনি যদি ইলেকট্রিক্যাল বা সিএসসি অর্থাৎ এই সকল হাইটেক কোম্পানিতে যদি জব ম্যানেজ করতে পারেন, অথবা যে সকল বড় বড় গাড়ির কোম্পানি আছে বা অন্যান্য অর্থাৎ যে কোনো বড় কোম্পানির ক্ষেত্রে সেটা ফার্মা, বায়োটেক, ইলেকট্রিক্যাল, সিএসসি যে জাতীয় কোম্পানি হয়ে থাকুক না কেন, তারা কিন্তু আপনাকে H1B ভিসা স্পন্সর করার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কিন্তু আপনি যদি মেজর কোনো কোম্পানিতে চাকরি না পান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য H1B ভিসা আসলে স্পন্সর পাওয়াটা আর কি তুলনামূলক কঠিন হবে। এবং আরেকটা যেটা ব্যাপার আর কি আপনাকে মাথায় রাখতে হবে, H1B ভিসা কিন্তু লটারি বেসড। আপনার কোম্পানি বড় হলে আপনার অবশ্যই H1B ভিসা পাওয়ার প্রবাবিলিটি বাড়বে, কিন্তু এটা কিন্তু পুরোটাই একটা লটারি প্রসেস। অর্থাৎ আপনার কপাল যদি খারাপ থাকে, আপনি কিন্তু H1B ভিসা বড় কোম্পানিতে চাকরি করেও নাও পেতে পারেন আর কি। তো সেই জন্য বাংলাদেশি স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রেই যে শর্টকাট পথটি বেছে নেয় আর কি, সেটি হচ্ছে তারা ওপিটিতে থাকা অবস্থায় ডিরেক্ট EB2 NIW বা EB1 অ্যাপ্লাই করে সেলফ স্পন্সর্ড গ্রিন কার্ডটি নেয়। তো এই সেলফ স্পন্সর্ড গ্রিন কার্ডটি নেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই খুব ভালো একটা বা মোটামুটি মানের রিসার্চ প্রোফাইল বিল্ড আপ করতে হবে, এবং সেই রিসার্চ প্রোফাইল বিল্ড আপ করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আপনার যদি একটি পিএইচডি থাকে, তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে এগিয়ে যাবেন। অর্থাৎ আপনার যদি একটি পিএইচডি থাকে, তাহলে কিন্তু আপনি EB2 NIW অ্যাপ্লাইয়ের মাধ্যমে গ্রিন কার্ড সিকিউর করতে পারবেন, যেটা আসলে আপনার ইউএসএতে লিগাল ভিসা স্ট্যাটাস মেনটেন করার ক্ষেত্রে অনেকখানি হেল্প করে থাকতে পারে।